নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প সহবাস ও বিষফল। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলেই আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সহবাস ও বিষফল। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য, যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাসি বিছানাতেই বসে বসে গায়ে হালকা একটা চাদর জড়িয়ে মোবাইলটা হাতে স্ক্রল করছিল সন্দীপন। গায়ে পোশাক বলতে শুধু আন্ডারও একটাই পরা। গতকাল রাত্রেবেলা সন্দীপন শ্বশুর বাড়িতে এসেছে, প্রায় মাস তিনেক পরে। অনেকদিন ধরেই তিয়াশা তার বাপের বাড়িতে। মায়ের শরীরটা বেশ খারাপ। গতকাল ঠিক 9:30টার সময় বাড়ির মেইন ডোরে কলিং বেল বাজার শব্দে ঘুমন্ত মা উঠে পড়েছিল তিয়াশার। মায়ের রাতে ঘুম আসে না। অনিদ্রা অসুখটা তিয়াশা পেটে আসার পর থেকেই ওনাকে জ্বালায়। বর্তমানে তিয়াশার বয়স 26-27 বছর। তিয়াশা নিজের ওপরের ঘরে বসে এক মনে গান শুনছিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে। বাবার হাই সুগার, ওনাকে 3 বেলা ভাত দিতে ডাক্তার বারণ করেছেন। তিয়াশা যখন শ্বশুর বাড়ি থাকে তখন বাবা নিজের খাবারটা নিজে জোগাড় করবার জন্য ওই পাড়ার মোড়ের সামনে কাকিমার ওপরই ভরসা করেন। কাকিমার রুটির দোকান। সেখানে বাসি পচা আটা মাখা ওই রুটি বেশ স্বাদ লাগলেও পরম তৃপ্তিতে গ্রহণ করেন বিভাসবাবু। কিন্তু মেয়ে বাড়ি থাকলে প্রত্যেক দিন সকালে এবং রাতে 4টে গরম রুটি ওনার ভাগ্যে জুটে যায়। মা আবার রুটি খেতে একদম পছন্দ করেন না, তাতে ওনার গ্যাস অম্বল বাড়ে। তিয়াশাও ভাত পাগল, তাই দুরকমই রান্না করতে করতে এখন সে সিদ্ধহস্ত হয়ে গিয়েছে। গতকাল রাতে তিয়াশার অনেক দিনের ইচ্ছে মেটানোর জন্য বাবা ডিম তড়কা নিয়ে এসেছিলেন। মাও রুটি খেয়েছিলেন 2টো, কিন্তু খাবার সাথে সাথেই ওনার অম্বল আর গ্যাসের ব্যথা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব রকম ট্রিটমেন্ট করে মাকে তিয়াশা বলেছিল, মা তুমি চুপটি করে ঘুমিয়ে পড়ো তো, এখন ঘুমোবো, সবে 9:15 বাজে। বাজুক, ও ঠিকই বলেছে, শুয়ে থাকো, ঘুম ঠিক চলে আসবে। আর শোয়ার আগে একটু ওম করো তো বসে বসে, আর খানিকক্ষণ ওই অনুলোম বিলোম না কি বলে সেটা করো, ডাক্তার তোমাকে সেটা করতে বলেছে না। বাবার কথায় মেয়েও সাই কেটে মায়ের দিকে অগ্নিবর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, তোমায় না কবে বলেছি মা, প্রত্যেক দিন অন্তত 8 ঘন্টা ব্যায়াম করবে তুমি। তোমার শরীরের যে অবস্থা তুমি জানো, 90% অসুখই ব্যায়ামের মাধ্যমে কমে যায়। মাকে এসব কথা বলে লাভ নেই। সর্বত্রই এক কান দিয়ে ঢোকান, অন্য কান দিয়ে হাওয়া বার করে দেন। কিন্তু মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই আমার মা হয়ে গিয়েছিস এখন। তোর মনে পড়ে
ছোটবেলায় তোর যখন ফ্যাটি লিভার ধরা পড়েছিল, মনে করিয়ে করিয়ে তোকে ব্যায়াম করাতাম। ওসব বাদ দাও, সে আমি এখনো করি। নাও মা, শুয়ে পড়ো। বাবা, তুমিও ঘুমিয়ে পড়ো, আর চাবিটা দাও তো, আমি তালা বন্ধ করে দিয়ে আসছি। পাঁচিল দিয়ে ঘেরা দোতলা একটা ছিমছাম বাড়ি। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা আছে, যেখানে ভর্তি গাছ লাগানো। বিভাসবাবু চাকরি থেকে রিটায়ার্ড হয়ে আসার পরপরই এই সমস্ত বাড়ির বাগানটায় গাছে ভরিয়ে দিয়েছেন। এক এক সিজনে এক এক রকম ফুলের বাহার হয় ওখানে। একটু হালকা হালকা ঠান্ডা লাগে আজকাল, যদিও চৈত্র মাস পড়ে গিয়েছে, তবুও ওয়েদার যেন খামখেয়ালিপনা শুরু করেছে। কোনোদিন রাতে ফুল স্পিডে পাখা চালাতে হয়, কোনোদিন আবার একেবারে একে পাখা চালাতে হয়। আজ বেশ ঠান্ডা, বাইরেটায় ঝোড়ো হাওয়া বইছে সমানে। তিয়াশা গেট বন্ধ করতে করতেও সন্দীপনের কথা একবার ভেবেছিল। স্বামী, সে নাকি ওকে ভালোবাসে, ওকে নাকি খুব মিস করে, আর একটা ফোন করে খোঁজ পর্যন্ত নেয় না। সারা দিনে সন্দীপন কটা ফোন করেছে আর তিয়াশা কটা ফোন করেছে তিয়াশা হিসেব রাখে, আর প্রত্যেক দিনই নিজের ফোনের সংখ্যাটাই সে বেশি দেখতে পায়। ইদানিং সন্দীপনের মাও ফোনে খুব একটা কথাবার্তা বলেন না তিয়াশার সাথে। এতদিন ধরে তিয়াশার বাপের বাড়ি থাকাটা উনিও বোধহয় মনে মনে মেনে নিতে পারেন না। কিরে, গেট বন্ধ করলি? হ্যাঁ বাবা, হয়ে গিয়েছে। বাইরে দাঁড়িয়ে থাকিস নে, হাওয়া দিচ্ছে, আয় ভেতরে আয়। বাবার কথায় ঘরে ফিরে আসে তিয়াশা। গেট আর কলাপসেবল গেটটা বন্ধ করে মা বাবাকে গুড নাইট জানিয়ে ওপরে এসে চুপচাপ গান শুনছিল। এমন সময় ঘড়ির কাঁটা যখন 9:30 ছুঁই ছুঁই, সবে মাত্র তিয়াশার মায়ের একটু ঘুমটা লেগে এসেছে। বিভাসবাবু একটা ম্যাগাজিনে সবে মাত্র গুরুত্বপূর্ণভাবে মনোনিবেশ করেছেন। এমন সময় কলিং বেলের শব্দ। কে? বাইরে বেরোতেই দেখতে পেলেন সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন চাঁদমানিক, অর্থাৎ সন্দীপন। ও তুমি? তিয়াশাকে ফোন করনি? গেট খুলতে খুলতে কথাটা বললেন বিভাসবাবু। বিভাসবাবু একসময় আর্মি অফিসার ছিলেন, কাজেই ওনার চেহারার গড়ন এবং গলার কণ্ঠস্বরে সব সময় একটা ভাব থাকে, মানে একটা শাসন শাসন মতো অবস্থা। কিন্তু উনি সব সময় হাসি খুশি থাকতে চান। এবার শাসনটা চলে এলে উনি আর কি করতে পারবেন? সারা জীবনটা তো অপরাধীদের সাথেই কাটিয়েছেন, কিছুটা তো থেকে যায় নাকি? গেট খোলার পর সন্দীপন একটু হালকা হাসি দিয়ে বলল, বাবা ভালো আছেন? এই আছি। মা কেমন আছে? তোমার মায়ের তো এই গ্যাস অম্বল। কিন্তু বাকি কথাটা সন্দীপনের শোনার প্রয়োজন নেই। সে বাড়ির মেন গেটে একবার যখন ঢুকে পড়েছে, তখন সাইকেলটা রেখে সরাসরি ওপরে উঠে যায়। হাত থেকে চাবিটা নিয়ে যে বলতে হয়, বাবা আপনি শুয়ে পড়ুন, আমি গেট বন্ধ করে যাচ্ছি, তার বেলায় নেই। আসলে তার সম্পর্ক শুধুমাত্র তার বউয়ের সাথে। শ্বশুর শাশুড়ি চুলোয় যাক। ওপরে উঠে আসে সন্দীপন। রাতের নীরবতা ভেদ করে একটা খটখট শব্দ ওঠে। তিয়াশা তার শোবার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে আকাশের মেঘ দেখছিল। চাঁদের আলো আর তার সামনে দিয়ে উড়ে যাওয়া মেঘ, বজ্র বিদ্যুৎ একটা পরিবেশের সৃষ্টি করেছে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে চমকে ওঠে তিয়াশা। কে? আমি। দরজা খুলবে না? তিয়াশার চোখ চকচক করে ওঠে। এতদিন পর সন্দীপন। দ্রুত দরজা খোলে সে। সন্দীপন ঢুকেই তিয়াশাকে এক টানে বুকের মাঝে টেনে নেয়। তোমার গন্ধটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। এতদিন পর হঠাৎ? এতদিন পর নয় তিয়াশা, অনেক অপেক্ষার পর। সন্দীপন তার মুখটা তিয়াশার গালের কাছে নামিয়ে আনে। তিয়াশা বুঝতে পারে আজ সন্দীপন ভেতরে ভেতরে অনেকটাই তৃষ্ণার্ত হয়ে এসেছে। ওকে আলতো করে ঠেলে বলে, এতদিন পর এলে কোনো কথা বলবে না? কিছু বলার জন্য তো আসেনি, তোমার এই নরম দুটো
গভীর চোখের চাহনি সন্দীপনের। আমি পাগল হয়ে যাচ্ছিলাম ভাবতে গিয়ে। লজ্জা পায় তিয়াশার, কিন্তু সন্দীপনের স্পর্শের আকাঙ্ক্ষাও তার ভেতরে উথলে উঠেছিল। সন্দীপন তার ঠোঁটগুলো তিয়াশার ঠোঁটে ছুঁয়ে দেয়। মুহূর্তের মধ্যে তাদের চারপাশের জগৎটা অন্য জগতে রূপান্তরিত হয়। সন্দীপনের তীব্রতা আর তিয়াশার আত্মসমর্পণে এক সুপ্ত দাবানল জাগিয়ে তোলে। বিছানার নরম চাদরটায় দুজনের শরীর একে অপরকে খুঁজে বেড়াচ্ছিল। সন্দীপনের হাত তিয়াশার চুলের মাঝে গিয়ে আটকে গেছে। গভীর চুম্বন আর ছোঁয়ায় আর তীব্রতায় তিয়াশার শিরদাঁড়া বারবার কেঁপে ওঠে। এতদিন আমাকে ছেড়ে থাকতে পারিনি, কিন্তু বাবা মাকে যে ছেড়ে যেতে পারছি না। তোমার বাবার বাড়ির পাগলামির জন্য আমি যে আর সহ্য করতে পারছি না। আমারও তো সংসার আছে। নিজের সমস্ত সত্তাকে তিয়াশার শরীরে প্রবেশ করতে করতেই কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলে সন্দীপন। তুমি কি ভুলে গেছো? আমিও কি চাই না, কিন্তু মাকে ফেলে কি করে আসি বলো? তুমি বলো, মা যে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারছে না। আমি যদি না থাকি তাহলে, আর আমি কি ওইভাবে মাকে অসুস্থ পেলে তোমার বাড়িতে পড়ে থাকতে পারি? কিছুক্ষণের জন্য সন্দীপন চুপ। বোধহয় তার মনটা একটু নরম হলো, তবুও তীক্ষ্ণতা ঝরে পড়ে তার কণ্ঠে। আমি কি বিয়ে করেছিলাম শুধু এখানে থাকার জন্য? তোমার কাছে কি আমি গুরুত্বহীন? এসব কেন বলছো? আমি তো তোমারই, কিন্তু বাবা মাকে ছেড়ে আসতে গেলে বুকের ভেতরটা যে ছিঁড়ে যায়। বাবা একা সামলাবে কি করে? সন্দীপন কিছুটা হতাশ হয়, কিছু বলতে গিয়েও থেমে যায়। ওই সময় তিয়াশা তার কাঁধে হাত রেখে বলে, তুমি সত্যিই ভাবছো আমি তোমায় অবহেলা করি? জানি না, শুধু এটুকুই জানি তোমাকে না পেলে আমার ভালো লাগে না। আমি জানি, আমি চেষ্টা করব তোমার সাথেই বেশি সময় কাটাতে। ওই সময় সন্দীপন তিয়াশার গাল দুটোর ওপরে আলতো করে নিজের ঠোঁট রাখে। আমি বুঝি, কিন্তু কিন্তু আমার জায়গায় তুমি থাকলে এগুলো মানতে পারতে? তিয়াশা চুপ হয়ে যায়, তার চোখের কোণে জল জমে। সন্দীপনের শরীরে তৃষ্ণা মিটে গিয়েছে। সে তিয়াশার বুকের ওপরে কিছুক্ষণ মাথা রেখে তারপরে পাশ ফিরে শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়েছে সন্দীপন। তিয়াশা বিছানা ছেড়ে উঠে গেল, সোজা চলে গেল নিচে মায়ের ঘরে। মা ঘুমিয়ে আছে, বাবা রান্নাঘরে কি একটা যেন করছে। তিয়াশাকে বাবা আগেই দেখতে পেয়েছেন, বললেন, কিরে, ও এসেছে? হ্যাঁ বাবা। ভালো হয়েছে, অনেকদিন তো হলো যাতায়াত করে না। হ্যাঁ। বাবা তিয়াশার মুখের দিকে তাকান। বাবা, আমি আমি জানি। দেখ, আমরাও জানি তোর কষ্ট হয়, কিন্তু তুই যদি তোর মায়ের কাছে একটু না থাকিস তাহলে আমারও তো কষ্ট হয় রে মা। তিয়াশার চোখে জল চলে আসে। সে বলে, আমি জানি বাবা, কিন্তু ওটাও তো আমার দায়িত্ব। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু তুমি এখন এই এত রাতে কি করছো বাবা? আমার যে রাত্রে শোয়ার আগে একটু গরম দুধ খাওয়ার অভ্যেস রে মা। নিজের মনকেই নিজে দোষারোপ করে তিয়াশা। বলে, ইস, আমি এটা ভুলে গিয়েছি। আজ 3 মাস হলো আমি এখানে রয়েছি, বাবা প্রত্যেক দিন রাত্রেবেলা গরম দুধ খেয়ে শোয়, আর আমি ভুলে গেলাম। বাবা তুমি সরো, আমি গরম করে দিই। না না, তুই গিয়ে শুয়ে পড় যা। অনেক কথা থাকতে পারে তোদের, কতগুলো দিন হলো ছেলেটা আসে না। তিয়াশার চোখে মুখে তখন অসম্ভব লজ্জা। কপালের সিঁদুরটা হয়তো লেপ্টে গিয়েছিল, সেটা হাত মুখ ধোবার সময় মনে ছিল না ঠিক করবার কথা। কোমরে কাপড়টা গুজে তিয়াশা এগিয়ে এসে বলে, খুব হয়েছে বাবা, সরো, আমি গরম করে দিচ্ছি। এ কি তোমার হাতে? ওই ছ্যাঁকা লেগেছে। আর এই যে হাতে এখন ব্যান্ডেজ বেঁধেছ কেন? কেটে গেছে একটু। কি করে কাটলো? ওই তোর মা কাঁচা পেঁয়াজ খেতে চেয়েছিল তরকার সাথে, সেটা কাটতে গিয়ে। আমি কোথায় ছিলাম? তোকে তো তোর মা বলল, তুই বোধহয় খেয়াল করিসনি। আজকাল তিয়াশারও কেমন যেন হয়, হয়তো বিয়ের পরের এটাই মেয়েদের পরিবর্তন।
দুদিকে দুটো সংসার সামলাতে গিয়ে নিজের অস্তিত্বটাকে কোথায় যেন হারিয়ে ফেলছে তিয়াশা। জানি রে মা, তুই দোটানায় পিষে মরছিস। আমরা তোর সুখটাই দেখতে চাই। তুই চাইলে শ্বশুর বাড়িতে চলে যা, আমি একাই থাকবো আর একাই দেখতে পারবো তোর মাকে। তিয়াশার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। বাবা ওর মাথায় হাত বুলিয়ে বলে, তুই সুখে থাকলেই তো তোর বাবা মাও সুখেই থাকবে। বাবাকে জড়িয়ে ধরে তিয়াশা, বলে, আমি কি করব বাবা, আমি বুঝতে পারছি না, আমার সত্যি মাথায় কিচ্ছু আসছে না। কাঁদিস না, যা শুয়ে পড়। তিয়াশা উঠে আসে। ততক্ষণে সন্দীপন নাক ডাকছে। তিয়াশা চুপচাপ হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে ওর পাশে। রাত ভোর ভালো ঘুম হয় না। বারবার কেমন একটা কাটা কাটা স্বপ্ন বিচলিত করে চলেছে তিয়াশাকে। এই দেখে বাবা মরে গিয়েছে, এই দেখে মা মরে গিয়েছে, আর ও কাউকে দেখতে পায়নি, কারণ তখন ও শ্বশুর বাড়িতে ছিল। পাড়ার লোকে দেহ নিয়ে যাবার সময় শুধু ফোন করে তিয়াশাকে জানিয়েছে, তোর বাবা মা পৃথিবীতে কেউ নেই। তিয়াশা আরও দেখে বহু যুগ পরের কথা, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঠাকুর ঘর, এই যে উঠোন যেখানে আজ বাহারি ফুল আর বাহারি সবজি বাবা চাষ করছে, সেই সমস্ত জায়গা কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে। পোকায় ধরা পাতা আর গজিয়ে ওঠা গুল্মলতা, যারা পরজীবী, তারা গ্রাস করেছে একটু একটু করে এই সাজানো সুন্দর বাগানটাকে। আগাছায় পূর্ণ হয়ে গিয়েছে বাড়ির আনাচে কানাচে, এমনকি দেয়ালে পর্যন্ত বটের পাতা গজিয়েছে। বাড়িটাকে একদম বিধ্বস্ত লাগছে। ঘুমের মধ্যেই তিয়াশা কেঁপে ওঠে বারবার। আচমকাই গভীর রাতে ঘুমটা ভাঙে, উঠে বসে তিয়াশা। মাথার কাছে তাকিয়ে দেখে সন্দীপন নাক ডেকে ঘুমোচ্ছে। অজান্তেই নিজের চোখের কোণায় জলটা চলে আসে। নিচের ঘরে তখন প্রবল কাশির শব্দ। মায়ের কাশিটা খুব বেড়েছে। কাশির সিরাপ নিয়ে 5টা শেষ হয়ে গেল। শুকনো কাশি, কোনো রকম কফ ওঠে না, অথচ বুকে হয় কষ্ট। একবার ভাবলো, না, একবার উঠে গিয়ে বাবা মাকে দেখি। পরক্ষণে মনে হলো, না, হে যদি জেগে যায় তখন আবার আরেক প্রবলেমে পড়তে হবে আমায়। পরের দিন সকালে সন্দীপন উঠে বসে গায়ে হালকা একটা চাদর জড়িয়ে চুপচাপ মোবাইলে স্ক্রল করছে। তিয়াশা উঠেছে আধ ঘন্টা মতো আগে। সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর ঘরে পুজো দেওয়াটা গত 3 মাসের একটা অভ্যেসে দাঁড়িয়েছে। আজও ঠিক তাই হলো। স্নান করে পুজো দিয়ে হঠাৎ তিয়াশার মনে পড়ল, সন্দীপন তো বাড়ি। রান্নাঘরে গিয়ে দেখে গোটা রান্নাঘরটা ঝাঁ চকচকে করে পরিষ্কার। বাবাকে গতকাল রাতেও বারণ করা সত্ত্বেও বাবা এটো সমস্ত বাসনপত্র গুছিয়েছে ওই কাটা আঙুল নিয়ে। তারপর রান্নাঘর পরিষ্কার করে হয়তো শুতে গিয়েছে। ঘড়ির কাঁটায় সকাল 8টা। বাবা মার ঘর থেকে তখনও দরজা খোলার শব্দ আসছে না। থাক, একটু ঘুমোচ্ছে, ঘুমোক। মায়ের তো রাতভর ঘুমই হয় না। আজ না হয় একটু বেলার দিকেই ডাকবো, এইটাই মনে মনে সিদ্ধান্ত নেয় তিয়াশা। 1 কাপ গরম চা করে আদা দিয়ে। সন্দীপন ভালোবাসে। বিয়ের পরপর যখন বাপের বাড়ি বেড়াতে আসতো তখন বাবা কত ইয়ং, স্ট্রং। বাবা বলতো, ওকে মুখ ধুয়ে চাটা খেতে বলতে পারিস তো? এটা একটা বাজে অভ্যেস, জানিস? জানি বাবা, অনেক চেষ্টা করেছি, কিন্তু যে বোঝার না তাকে হাজার বুঝিয়েও হয় না। আমি আর ওকে পরিবর্তন করতে চাই না, ও যা খুশি করুক। আজও অনেকটা সেই রকম মনোবৃত্তি নিয়েই গরম চাটা নিয়ে যায় তিয়াশা। তোমার চা? হ্যাঁ। বাহ, কখন যাবে? যাব মানে? তুমি ওই বাড়ি যাবে না? আমি কখন বললাম যাব? আমি তো তোমাকে ফোনও করিনি বা জানাইনি পর্যন্ত। কিন্তু তুমি যে আমায় বললে শুক্রবার দিন আমি ওই বাড়ি যাবো, আমি একবারও বলিনি। কি বলছো এগুলো তুমি? কখন তোমার সাথে আমার কথা হলো? দিনে কটা ফোন তুমি আমায় করো? দেখো, এত কথা বলতে চাইছি না, আমি শুধু জানতে চাইছি তুমি যাবে কিনা। আমি কি করে যাব?
মায়ের শরীর এতটা খারাপ, আর সিরিয়াস কন্ডিশন, ঠান্ডা কমছে না, কাশি কমছে না। ধর ছাতা বলে মুখভঙ্গিটা জঘন্য করে সন্দীপন। ভ্রুকুটি করে তিয়াশার দিকে তাকিয়ে বলে, দেখো তুমি আমার স্ত্রী, তুমি যদি আমায় না বোঝো তাহলে আমি কাকে বোঝাবো বলো? হ্যাঁ আমি মানছি আমি তোমার স্ত্রী, তুমিও আমার স্বামী, তোমারও বোঝা উচিত। আমার বাবা মা নিশ্চয়ই বানের জলে ভেসে যাবে না। এক কথায় দু কথায় বাসি মুখেই তুল কালাম কাণ্ড শুরু হয়। আর ওই শব্দেই ঘুমটা ভাঙে তিয়াশার বাবা বিভাসবাবুর। তাড়াতাড়ি উঠে বাইরে থেকে ওনার শোবার ঘরের দরজাটা ভেজিয়ে দেন তিনি, যাতে ওপরের চিৎকার চেঁচামেচির শব্দ অন্তত ওনার স্ত্রীর কানে না যায়। সারা রাত ধরে বেচারি ব্যথায় কুকিয়েছে। গ্যাসের ব্যথা তো আছেই, তার সাথে অসহ্যকর গা হাত পা যন্ত্রণার ব্যথা। বেশিরভাগ রাত জেগেই বিভাসবাবু স্ত্রীর সেবা শুশ্রূষা করেন। গা পা চিপে দেন, মাজা চিপে দেন, আবার রাত্রেবেলা অনেক সময় উঠে ওষুধও খাওয়াতে হয় বেচারিকে। মানুষটা বরাবরই রুগ্না, কি করবেন, বিয়ে করে এনেছেন, ফেলে তো আর দিতে পারেন না। তার উপরে ওনার সন্তানের জননী ইনি, তাকে তো আদরে রাখতেই হবে। দেখো তুমি আমাকে স্পষ্ট করে জানিয়ে দাও, তুমি এক্স্যাক্টলি কি চাইছো? তুমি যাবেও না, তুমি মানে দেখো আমি তোমার ঠান্ডা মাথায় বলছি, তোমার বাড়ি যাওয়া সংসার করাটা যেমন আমার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক তেমনি আমার জন্মদাত্রী বাবা মার প্রতিও আমার একটা কর্তব্য এবং দায়িত্ব আছে। হ্যাঁ সব বুঝতে পারছি, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়ে গিয়েছে তো কি হয়েছে? বাবা মার সব দায়িত্ব আমার প্রতি ফুরিয়ে গিয়েছে। দায়িত্ব? কিসের দায়িত্ব? মানে কি বলছো তুমি? আচ্ছা তোমার বাবা মা তো পারে মাসে অন্তত 10,000 টাকা আমার হাতে তুলে দিতে, হাতে তুলে দিয়ে বলতে যে যাও এইটা দিয়ে তুমি তোমার সংসার চালাও। কেন আমার বাবা মা মরতে তোমার হাতে টাকা পয়সা তুলে দিতে যাবে কেন? আমাকে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে, আমাকে যাবতীয় গয়নাগাটি দিয়েছে, আমার ঘর ভর্তি ফার্নিচার দিয়েছে, এমনকি তোমার বাড়িতে যাবতীয় সুযোগ সুবিধাগুলো আমার বাবা মা করে দিয়েছে। এরপরেও আমার বাবা মা তোমায় মরতে টাকা পয়সা কেন দিতে যাবে? আমার যখন অসুবিধে, যখন আমি চালাতে পারি না জানে, তাহলে তুমি কেন বিয়ে করতে গিয়েছিলে? তোমার তো উচিত ছিল বিয়েটা আরো পরে করা। তিয়াশার তর্ক তুঙ্গে ওঠে। সন্দীপন কোনো মতেই ওর সাথে কথায় পেরে ওঠে না। বিভাসবাবু ঘুম থেকে উঠেই ঝগড়া অশান্তিটা একদম অ্যালাউ করেন না। কাজেই নিজ মনে গান গাইতে গাইতে উনি ওনার বাথরুমের সমস্ত কাজকর্ম সারলেন। তারপরে ঘরে এসে ইষ্টগুরুকে স্মরণ করে নিজেই চা তৈরি করে খেলেন। বেচারা মাঝে মধ্যেই সিলিন্ডার অফ করতে ভুলে যায়। আর যখনই তিয়াশার মা বিছানায় বসে বলে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে তো, সিলিন্ডার অফ করেছিলে তো, তখন গিয়ে দেখেন ভুলে গিয়েছেন, আবার ভুলে গিয়েছেন। তবে আজকে ভালো করে দেখে নিলেন বারবার। বিস্কুট খেয়ে চায়ে চুমুক দিয়ে হাতে বাজারের ব্যাগটা নিয়ে যখন বেরোবেন, তার আগে মেয়েকে ডাকলেন, শোন। মেয়ে ওপর ঘর থেকেই উত্তর দিল, হ্যাঁ বাবা বলো। বলছি ও কি থাকবে নাকি বাড়ি যাবে? আমি বলতে পারবো না। বিভাসবাবু বুঝতে পারলেন মাথা গরম, অর্থাৎ আবার বেঁধেছে অশান্তি। বিভাসবাবু বাজারে চলে গেলেন, বাইরে থেকে গেটটা বন্ধ করে। দিনের বেলায় ওইসব ভয় নেই, তাছাড়া দুটো মানুষ তো জেগেই আছে ওপরের ঘরে, চিৎকার চেঁচামেচি করছে। স্ত্রী অনেক রাতে ঘুমিয়েছে, কাজেই আরো ঘন্টাখানেক পর হয়তো উঠবে। আর এরা যা উৎপাত করছে তাতে উঠে পড়াটা অস্বাভাবিকের কিছুই নেই। কিছুক্ষণ পর ওপরের ঘর থেকে দুমদাম শব্দ হতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন ফার্নিচার ভাঙছে। বেচারি ঘুমোচ্ছিল তিয়াশার মা। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল একটা সুন্দর জগৎ, যেখানে সবকিছু পরিষ্কার, যেখানে এতটুকু ধুলো কণা নেই। ফুলের সুগন্ধে ম ম করছে। নিজেকে দেখতে পেলেন সেই লাল পেরে সাদা শাড়ি পরে, চওড়া করে সিঁথিতে সিঁদুর, কপালে ইয়া বড় একটা টিপ। বিয়ের প্রথম বিবাহ বার্ষিকীতে স্বামীর দেওয়া নতুন পলা বাঁধানোটা আর মোটা মোটা শাখা পরে উনি ওনার স্বামী বিভাসবাবুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন একটা সুন্দর পুষ্করিণীর ধারে,
চারিদিকে বাঁধানো ঘাট, একটা ছোট্ট একতলা বাড়ি, চারিদিকে ফুলের বাগান। সূর্যাস্ত দেখা যাচ্ছে, পাখিরা ঘরে ফিরছে। বিভাসবাবুও ওনার সদ্য যুবতী স্ত্রীর কাঁধে হাত রেখে বলছেন, চলো, আমাদেরও ঘরে ফেরার সময় হলো। উনি ওনার স্বামীর সঙ্গে তাল মিলিয়ে বলছেন, চলো এবার তাহলে যাই। ঠিক তক্ষুনি দেখতে পেলেন ওনার সুন্দর সাজানো ঘরটার মধ্যে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে, এবং সেই আগুনের রেশে পুড়ে যাচ্ছে সাজানো বাগান থেকে শুরু করে গোটা বাড়িটা। আগুন দেখে বড্ড বেশি ভয় পান বিভাসবাবুর স্ত্রী এবং তিয়াশার মা। ঘুমটা ভেঙে যেতেই বুঝতে পারলেন উনি ঘেমে গিয়েছেন ভয়ে। তার ওপরে দুমদাম শব্দ। বেচারির ওজনটা শরীরের থেকে অনেকটা বেশি ভারী, তাই ওপরে যাতায়াত করতে বড্ড বেশি কষ্ট হয়। তবুও ঠেলে ঠুলে ওপরে উঠলেন। তখনও মুখ ধোয়া কমপ্লিট হয়নি। উঠেই দেখতে পেলেন মেয়ের ঘরে জামাই রয়েছে, বিছানায় বসে বসে স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া করছে। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আলমারি থেকে বের করা যাবতীয় জামা কাপড়, যাবতীয় বইপত্র এবং আরো গুরুত্বপূর্ণ সমস্ত জিনিস। তিয়াশাও তুমুল জোরে অশান্তি করছে। অসুবিধে একটাই, বাপের বাড়িতে থাকা। বেশিরভাগ সময়টাই শ্বশুর বাড়ি কাটাতে হবে। শুধু তাই নয়, শ্বশুর শাশুড়ি দায়িত্ব নিয়ে টাকা ধরিয়ে দেবেন জামাইয়ের হাতে। জামাই সেই টাকা দিয়ে সংসার চালাবে। যখন জামাই পারবে তখন জামাই শ্বশুরকে টাকা শোধ করবে। কত সুন্দর প্ল্যান মাফিক বিয়ে করেছিল সন্দীপন, সেই প্ল্যান এখন আর ধোপে টিকছে না। প্রথম তিয়াশা এসব ব্যাপারে বেশ সাই কাটত, কিন্তু আজকাল তিয়াশাও কেমন যেন হয়ে গিয়েছে। গুরুত্বই দেয় না ওর কথার, স্বামী হিসাবে ওকে মানেই না। এক কথায় দু কথায় শেষ পর্যন্ত মেয়ে জামাইয়ের মাঝে ঢুকতেই হলো তিয়াশার মাকে। বললেন, কখন এসেছো বাবা? মা ভালো আছেন? পরিবারের সবাই? আর ভালো কি করে ভালো থাকবে? আপনি একটু ওকে বোঝাতে পারেন না? ও যে ওই বাড়ি যায় না, ও যে থাকে না। কে বলেছে ওই বাড়ি যায় না, ওই বাড়ি থাকে না? আমার শরীরটা খুব খারাপ বলেই তো এখানেও রয়েছে। তাই বলে 3 মাস? দেখো বাবা, যেহেতু মেয়েকে আমি কাছাকাছি বিয়ে দিয়েছি, সেই জন্যই মেয়ে আমার কাছে থাকতে পারে। যখন ডাকি তখনই আসতে পারে, আমাকে দেখতে পারে। আমি তো এটাও বলেছিলাম ওকে, প্রয়োজনে তুই ওই বাড়ি থেকে একবার ঘুরে আয়। একবার মানে? ওটা কি বেড়াতে যাবার জায়গা? কথাটার উত্তর দেয় সন্দীপন। তিয়াশা ছুটতে গিয়ে বলে, আমার মায়ের সাথে এইরকম রুক্ষস্বরে কথা বলবে না তুমি। তোমার কোনো অধিকার নেই। গলা নামিয়ে মাথা নিচু করে কথা বলো। ওটা আমার মা হয়। মা তখন বললেন, ছাড় না, ও তো ঠিকই বলেছে। আর তাছাড়া তুই এক কাজ কর, তুই বরং ওর সঙ্গে আজকে যা, তুই বিকালে চলে আসবি। মায়ের কথায় তিয়াশা বলে, তোমার শরীর এত খারাপ আর তুমি বলছো আমাকে ওর সঙ্গে যেতে, আবার রাত্রে চলে আসতে? তুমি কি মনে করো মা, ও আমাকে আসতে দেবে? ওর পিসির বাড়িতে বড় পিসি মশাই অসুস্থ, তাকে দেখতে যেতে বলছে ও। তুমি বলো কত দূর, সে চট্টগ্রাম। আমি ওখানে এখন যাব তোমাকে এই অবস্থায় ফেলে? আচ্ছা মা, আমি স্থির থাকতে পারবো? ওর নিজের কোম্পানি এখনো চালু হয়নি, কবে থেকে লগ আউট হয়ে বসে রয়েছে। ও কি বলে জানো বলে তিয়াশা হয়তো আরো কিছু বলতে গিয়েছিল। সন্দীপন বলে, আমি আর এক দণ্ড এখানে থাকবো না, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। যাও, দরজা খোলা আছে, বেরিয়ে যাও। দেখি দেখি আমি না থাকলে তোমার কি গতি হয়। ওরে বাবা রে, কিসের ভয় দেখাচ্ছ তুমি আমাকে? তুমি থাকো বা না থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না। অন্তত যে ভুল আমি করেছি তোমাকে বিয়ে করে। মানে এগুলো কি বলছো? আমি তোমাকে জোর করে বিয়ে করেছি? হয়তো তাই। এগুলো কি বলছে ও মা? হ্যাঁ, এগুলো কি বলছে? পাল্টা প্রশ্ন করে সন্দীপন তার শাশুড়ির দিকে তাকিয়ে। শাশুড়ি মাও বেশ বিধ্বস্ত। তিয়াশার থেকে অন্তত বছর 10 বড় হবে এ ছেলেটা, অথচ এমন কথা মাঝে মধ্যে বলে যেন মনে হয় মাথার মধ্যে জিলিপি আর আমৃত্যি একত্রিত হয়ে প্যাঁচ মেরে বসে আছে। মা বললেন, আমার এখনো মুখ হাত ধোয়া হয়নি, তোমরা বসো, আমি বরং চা করে নিয়ে আসি। বাবা কোথায়? জানি না রে,
আমার ঘুমটা ভাঙলো একটা শব্দে। তাই দেখেছো, আমি বারবার বললাম মা উঠে পড়বে, মা উঠে পড়বে। তুই এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন মা? এত ঘর নোংরা করেছিস কেন? কেন করব না? এত বছর বিয়ের পরে ও আমাকে ঠিক কি দিয়েছে সেটাই আমি ওকে দেখানোর চেষ্টা করছিলাম। সবার কাছে বলে বেড়ায়, জানো মা, আমার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। মা, চাহিদার কথা তো জিজ্ঞাসা করতে হয়। আমি শুধু মুখ ফুটে ওকে বলবো আমার এটা লাগবে ওটা লাগবে? হো না আমার স্বামী, ওর কর্তব্য না আমাকে হাতে করে কিছু কিনে এনে দেওয়া, তাতে আমি খুশি হই? আর হ্যাঁ, অর্থ না থাকলে কখনোই চাহিদা পূরণ করা সম্ভব হয় না। আমি ওর আর্থিক দিকটা সবসময় বুঝতে চেষ্টা করেছিলাম মা, তাই ওকে কখনো মুখ ফুটে কিছু বলিনি। তার মানে এই নয় আমার কোনো চাহিদা নেই। চাহিদা প্রত্যেকটা মানুষের আছে, আমারও আছে। আমি এই প্রথম জানলাম। হ্যাঁ, কারণ তুমি আমাকে না জেনে বিয়ে করেছো, পাল্টা উত্তর দেয় তিয়াশা। মা ধপ করে বসে পড়েন, আর মাকে বসে পড়তে দেখে তিয়াশা ছুটতে গিয়ে মাকে ধরে। সন্দীপনের মুখের ভাবটা এমন যেন যত সব নাটক চলছে। এই তো কিছুদিন আগের কথা, শ্বশুর বাড়িতে আসার দিন সাথে আগে হবে, দেখা হয়েছিল কাছের বন্ধু পল্টনের সাথে। সে বাইক নিয়ে শ্বশুর বাড়ি বাপের বাড়ি রীতিমতো যাতায়াত করছে তার বউকে নিয়ে। ওর বউটারও এলাকার মধ্যে বিয়ে হয়েছে, বউটা সব দিকে সামলায়। বউটার অসম্ভব গুণী, চাকরি করে। শুধু তাই নয়, শ্বশুর বাড়ির যাবতীয় কাজকর্ম সেরে তারপরে চাকরি করে। বাপের বাড়ি গিয়ে কয়েকদিন বিশ্রাম নেয়, ওখানে গিয়ে আর কাজ করবে কেন, বিয়ে হয়ে গিয়েছে। সেই বন্ধুকেই সন্দীপন বলেছে, তুই ভালো আছিস বুঝলি, দেখে শুনে বিয়ে করেছিস, আমার মতো তো আর প্রেম করে বিয়ে করিসনি। হাস না আমাকে সন্দীপন, তোর আবার প্রেম কবে হলো? মেয়েটাকে দেখলি, বিয়ে করে নিলি মাস কয়েকের মধ্যে, ওইটুকু বাচ্চা মেয়েকে। আমরা প্রত্যেকে তোকে বারণ করেছিলাম, কিন্তু তুই কথা শুনিসনি আমাদের। তারপরে আমরা ভাবলাম বিধাতার লেখন, হচ্ছে যখন হোক, কিন্তু তুই তো নিজে ওটা হইয়েছিলি, ইচ্ছাকৃত হওয়ানো যাকে বলে। তো এখন এরকম পস্তাচ্ছিস কেন? পস্তাবো না, বউ সর্বক্ষণ বাপের বাড়িতেই পড়ে থাকে। আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে রে। আমি কারোর কাছে মুখ দেখাতে পারি না, কাউকে জোর গলায় কিছু বলতে পারি না। কি করে বলবো বল? আমার দিকে যে সবাই আঙুল তুলে তাকায়, কে তোর দিকে আঙুল তুলে তাকিয়েছে? কে কি বলেছে? আর একটা কথা তুইও শুনে রাখ, লোকের কথায় কান দিয়ে চললে না সংসার চলে না। লোকে বলতে পারবে, কুমন্ত্রণা দিতে পারবে, কিন্তু সংসারের একবেলার দায়িত্ব কেউ নেবে না। আমারও তো শুনতে হয়, কম শুনতে হয় নাকি? আমার বউ বেশিরভাগ সময় বাপের বাড়িতে যায়, বাপের বাড়ির লোকের সেবা যত্ন করে, কিন্তু আমার বউ তো কিছু করে না। বাপের বাড়িতেও রেস্ট নিতে যায়, করা তো আমার বাড়ি। তাই বলে লোকে যে আমায় কুমন্ত্রণা দেয় সে কারণে মাথা গরম করি? করবো না, কারণ আমি জানি আজকে আমার শ্বশুর শাশুড়ি মরলে ওই সম্পত্তি আমি পাবো, আর এই বেনিফিটটা তো মাথায় রাখ নাকি। সন্দীপন বলে, সে গুড়ে বালি ভাই, আমি জানি আমার শ্বশুর শাশুড়ি কি কোয়ালিটির। আগে তো ওই জন্যই ভেবেছিলাম সাহায্য করবে, আমাকে দেখবে, মেয়ে আমার কাছে থাকবে, দায়িত্ব ওরা নেবে। এখন দেখি সম্পূর্ণই উল্টা। তিয়াশাকে ভাবেই শিখিয়ে পড়িয়ে নিচ্ছিলাম, কিন্তু সেও যেন মুহূর্তের মধ্যে বদলে গেল রে। তার মানে তুই বলতে চাইছিস তুই যেই রকম চালে চলছিলি ঠিক তার বিপরীত হয়েছে, এই তো? হ্যাঁ, একদম তাই। আসলে কি বলতো, আমি চাই ও সবসময় আমার কথা শুনে চলুক, অন্তত আমি যেভাবে বলবো সেভাবে চলুক। এই তো বিয়ের পরপরই তো আমি বলতাম আমার যেরকম আয় হবে তুমি সেই রকম সাজ পোশাক নিয়ে থাকবে। ওকে বাড়ির 8 পৌরে শাড়ি পরিয়ে সব জায়গায় নিয়ে গিয়েছি জানিস, এই বাড়ি ওই বাড়ি, আমার পিসির বাড়ি, এমনকি ওর বাপের বাড়ি পর্যন্ত। মাথা ভর্তি সিঁদুর পরবে, বড় করে টিপ পরবে, হাতে শাঁকা পলা থাকবে। এটাই তো মেয়েদের সাজের বৈশিষ্ট্য নাকি? হঠাৎ করে দেখি মেয়ের মধ্যে পরিবর্তন, শাঁকা পলা তো পরেই না, সিঁদুরটা পর্যন্ত কপালে দেয় না। তুই বল, মানা যায়? আরে ধর ভাই, এটা কোনো প্রবলেম? কথাটা বলেছিল পল্টন। আজকাল বেশিরভাগ মেয়েরাই ওসব পরে না, আর তুই এসব পুরনো ফ্যাশনে কেন পরে আছিস? সন্দীপনের কথাটায় জুঁত লাগেনি, তাই পল্টনকে কাটিয়ে বলেছিল, আমি যাই ভাই, বুঝলি তো, আমার কাজ আছে। এই বলে বেরিয়ে গিয়েছিল সন্দীপন। আজ শ্বশুর বাড়িতে এসেও পেরে উঠছে না কিছুতেই তিয়াশার সাথে। তিয়াশা আজকে রুদ্র মূর্তি ধারণ করেছে। সন্দীপন বলল, আমি বরং বাড়ি যাই। তুমি কি বলছো, যাবে না তো? না না, আমি যাব না। যতদিন না মা সুস্থ হচ্ছে আমি যেতে পারবো না। তবে তুমি যদি আমাকে জোর জবরদস্তি করো তাহলে আমি ওই একবেলার জন্য গিয়ে পরে বাড়ি চলে আসব। সন্দীপন উঠে পড়ে।
তাড়াতাড়ি নিজের পোশাক পরে নেয়। শাশুড়ি মা হাত চেপে বললেন, এমন করে রাগারাগি করো না বাবা, তোমাদের নিজেদের সম্পর্ক নিজেরা ঠিক করে নাও, কেন শুধু শুধু নিজেদের মধ্যে এরকম করছো? এইরকমই হবে। এই যে আপনি নাটকগুলো করেন শরীর খারাপের নামে, এই যে আপনার যত সব অসুখ, সবটাই আপনার নাটক। তাই এই নাটক যতদিন না কমবে ততদিন আমার বউয়ের সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক হবে না। সবকিছুর মূলে যে আপনি দায়ী, আপনি বোঝেন না? সন্দীপন যে এমন একটা কথা বলবে এইটা তিয়াশা কিছুতেই বুঝতে পারেনি। ছুটতে গিয়ে সন্দীপনের গালে একটা চড় মেরে বসে সে। তারপরে বলে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার বাড়িতে তোমার পা যেন কোনো দিন না পড়ে, পড়লে না টুটি ছিঁড়ে রেখে দেব। ততক্ষণে বাবা চলে এসেছে বাড়ি। তিয়াশার খুব প্রিয় পুঁটি মাছ। ঠিক করেছেন আজকে মেয়েকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন। আনন্দের সহিত বললেন, হায় মা, দেখ তোর জন্য পুঁটি মাছ পেয়েছি, রীতিমতো পেটে। এ কি সন্দীপন, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। আরে দুপুরে খাওয়া দাওয়া করে যাও, মিষ্টি দই আনলাম, পুঁটি মাছ এনেছি, আর মুরগি কাটতে দিয়ে এসেছি। আপনার মুরগি আপনিই খান। সন্দীপন রাগ দেখিয়ে বেরিয়ে যায়। কথাটা কানে এসেছিল বিভাস বাবুরও। কোন এক পাড়া প্রতিবেশী যেন বলেছিলেন, তোমার জামাইকে সেই দিন দেখলাম পাঁচ মাথার মোড়ে চায়ের দোকানে বসে কার সঙ্গে যেন গল্প করছে, বারবার বলছে শ্বশুর ওকে দেখে না, শ্বশুর ওকে দেখে না। শ্বশুর তো একজন চাকরিওয়ালা মানুষ, অর্থ তো তার কম নেই, জামাইকে একটু সাহায্য করা নাকি কর্তব্য, এইসব কথা বলতে শুনেছি। তখনই বুঝে নিয়েছিলেন বিভাসবাবু। বাড়ি এসে স্ত্রীকে বলেছিলেন, ওই ছেলেটার মধ্যে যে তুমি কি দেখেছিলে, কেন যে মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য করলে তুমি? তোমাকেও কিছু বলতে পারি না, কারণ নিজের কর্মদোষে আজ তোমার এই অবস্থা। তিয়াশার মা ঝরঝর করে কেঁদে ফেলেছিল। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে বারবার ঠাকুরকে দোষারোপ করছিল। তখন বিভাসবাবু বলেছেন, বারবার তুমি ভুল করবে আর ঠাকুর এসে তোমায় ক্ষমা করে দেবে? এ তো তোমার ইচ্ছাকৃত করা ভুল, তাই নয় কি? সেই থেকে তিয়াশার মা আরো বেশি চুপ হয়ে গিয়েছেন। সন্দীপন চলে যায়। তিয়াশা ছুটতে এসে গ্রিল বন্ধ করে দেয় এবং নিজের ফোনে ওর নাম্বারটা ব্লক করে। বাবা সরো, আমি রান্না করে দিই। না না, আজ তো রান্না করতে হবে না, আজ আমি রান্না করছি। আর গেট বন্ধ করলি কেন? আমার ওষুধের দোকানে যেতে হবে, তোর মার ওষুধ শেষ হয়ে গিয়েছে। মা কোথায়? মা আমার ঘরে। যা যা যা, তোর মা সিঁড়ি দিয়ে একা নামতে পারবে না, ধরে ধরে নিয়ে নামা। মাকে ধরে ধরে নামিয়ে নিয়ে আসে তিয়াশা। এরপরে বাবাই আজকে সমস্ত করলেন। তিয়াশা ধুয়ে টুয়ে দিয়েছিল। একবারও নিজের মনের মধ্যে কোনো রকম অনুশোচনা বোধ হচ্ছে না তিয়াশার। বারবার বিড়বিড় করছে আর বলছে, তোকে ডিভোর্স দিতে পারলে আমি বাঁচি, শয়তান একটা, এই বলে আরো অনেক কিছু। গতকাল রাতে তুই যে কেন এসেছিলি এবার আমি বুঝতে পারছি। তোর আমার বাবা মার প্রতি কোনো দয়া হয় না? হ্যাঁ, বারবার এক কথা বলে শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়া। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়। খেতে বসে তিয়াশা বলে, বাবা মাছটা খুব দারুণ হয়েছে। মা, খুব টেস্ট হয়েছে না বলো? খুব ভালো। এ কি বাবা, তুমি আমাকে আলাদা বাটি করে মাছ কেন দিয়েছ? তুই ভালোবাসিস তাই তোকে একটু বেশি দিয়েছি। তোর মার গতকাল রাতে গ্যাস অম্বল হয়েছিল না, তাই কম দিয়েছি। নে তুই পেট ভরে খা তো মা, তোকে একটু খেতে দেখি। এমন করে কেন বলছো বাবা? তুমি তোমাকে রান্না করে খাওয়াও আর মাকেও খাওয়াও। তোমার হাতে রান্না না ওই বাড়ি গেলে খুব মিস করি। আচ্ছা বাবা, আমি ওই বাড়ি আর যাবো না। আমি মনে মনে ঠিক করেছি, সমর কাকুকে খবর দেবো, আমি একটা ডিভোর্সের নোটিশ পাঠাবো। আমি ওর সঙ্গে আর পারছি না গো বাবা, আমি সত্যি আর পারছি না। বিভাসবাবু বললেন, আর একবার ভেবে দেখ মা, সম্পর্ক জোড়া দিতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। না বাবা, আমি আর পারছি না। তোমরা কেন বুঝতে পারছো না? অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই এরকম অশান্তি। আমি যে আর মানতে পারছি না বাবা। তিয়াশা কথাটা বলে। খাওয়া দাওয়ার পরে বাসন ধুচ্ছিল তিয়াশা। বাবা বললেন, শোন, তোর মার ঘুম পাচ্ছে, আমিও একটু শুলাম, তুই নিজের থালা ধুয়েই চলে যা, আর কিছু ধুতে হবে না। না না, আমি এগুলো ধুয়ে রাখছি। বাবা, বিকেলে কিন্তু আমাকে নিয়ে একটু টাউনের দিকে যেহেতু। কিছু কিনবি? হ্যাঁ, আসলে একটু কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে। মানে? বুঝেছি, টাকা পয়সা আমি দিয়ে দেবো খনি, যেটা মন চায় কিনিস। বিকেল গড়িয়ে সন্ধে, প্রায় 7টা বাজে।
মা বাবাকে সমানে ডেকেই চলেছে তিয়াশা, কিন্তু ওনারা কেউ উঠছেন না। শেষ পর্যন্ত 8:30টায় পাশের বাড়ির কাকুদেরকে খবর দেবার পর জানালা দরজা ভেঙে ওনারা ঢুকে দেখলেন দুটো মানুষ পরম শান্তিতে ঘুমোচ্ছে, একে অপরের বুকে মাথা রেখে। মুখ থেকে গ্যাজলা বেরিয়ে গিয়েছে। একটা বড় চিঠি, জমি সম্পত্তির উইল এবং অনেকগুলো সার্টিফিকেট রেখে গিয়েছেন তিয়াশার নামে। স্পষ্ট সেখানে লেখা রয়েছে, তোকে নিয়ে আমার আর টাউনে যাওয়া হলো না রে মা। কথাটা এমন সময় বলেছিলি যখন বিষ আমাদের শরীরে কাজ করা শুরু করে দিয়েছে। বাবা যে বিষ খেয়েছে তার হাতের লেখাতেই প্রমাণ। কাঁপা কাঁপা হাতে হয়তো বুকে উঠে আসা প্রাণটাকে কোনো রকমে আটকে নিজের শেষ কথাটুকু জানিয়ে গিয়েছিলেন বাবা। লিখেছেন, তোর মা আর আমি নিজের হাতে তোকে বিয়ে দিয়েছি। তোর ওই মুখটা দেখতে গেলে বুকটা ফেটে যায় রে মা। এইবার তোর বাঁচার সিদ্ধান্ত তোর নিজের, তবে তোকে ডিভোর্স অবস্থায় আমি সহ্য করতে পারবো না। তুই ভালো থাক মারে, তোর মুক্তির পথ তুই খুঁজে নে। নে শব্দটা লিখতে গিয়ে নের আকারটা অনেক দূর অব্দি চলে গিয়েছে। মানে তখনই বাবার দমটা হয়তো বন্ধ হয়ে যাচ্ছিল। দিন 15 পর বাবার কাজকর্ম মিটে গিয়েছে। আজ শ্রাদ্ধ শান্তি খাওয়ানো হচ্ছে লোকজনদের। বাবা মার রেখে যাওয়া অনেক সম্পত্তির মালকিন হয়েছে তিয়াশা। ওকে ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। সন্দীপন এসেছে, তার মা এসেছে তার জ্ঞাতি গোষ্ঠীরাও। রীতিমতো দায়িত্ব নিয়ে সব কাজ করতে চাইছে সন্দীপন, কিন্তু তিয়াশা বলেছে কাউকে কাজ করতে হবে না। পাড়া দাদাকে আমি দায়িত্ব দিয়েছি, ক্যাটারিং এর দায়িত্বে সে আছে, তোমার কিছু ভাবতে হবে না। না মানে কিচ্ছু ভাবতে হবে না বলছি তো। সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর সেই দিন সন্ধেবেলা নিমন্ত্রিতরাও চলে গিয়েছেন। তাহলে এবার চলো, ব্যাগটা গুছিয়ে ওই বাড়ি। কোন বাড়ি? ওই বাড়ি যেটা তোমার নিজের বাড়ি। কোনোটাই আমার নিজের বাড়ি না, একমাত্র এইটা আমার নিজের বাড়ি। মানে তোমার সঙ্গে আমি সংসার করব না সন্দীপন, তোমাকে আমি ডিভোর্স দেব। তোমার মতো একটা মনুষ্যত্বহীন মানুষের সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। এগুলো তুমি কি বলছো? ঠিকই বলছি। আমার মাটি ভালো সন্দীপন, তোমার বীজ পচা, আর সেই বীজে যে গাছ জন্মাবে তাতে যে ফল হবে সেটা হবে বিষাক্ত ফল, যেটা আমি এই পৃথিবীতে কিছুতেই আনতে পারবো না। মানে হাতে একটা বড়ি ছিল, গপ করে গিলে নিল সেটা তিয়াশা। বুঝতে পারছিলাম না শরীরের মধ্যে অসুবিধেটা। গত 3 মাস ধরে পিরিয়ড বন্ধ, বাবা মা কাউকে বলতে পারিনি, কিন্তু মা বাবার মৃত্যুর পরের দিন যখন ভোরবেলা বমি হলো তখনই আমার শরীর জানিয়ে দিয়েছিল আমি সেই বিষাক্ত ফলকে গর্ভে ধারণ করে ফেলেছি। তোমাকে তো আমি ডিভোর্স দেবই, তোমার উপরে লিগালি আমি আমার উপর মানসিক টর্চারের একটা নোটিশও পাঠাবো। সন্দীপন চুপ করে দাঁড়িয়ে। ভয় পেও না সন্দীপন, বিয়ের স্বাদ আমার মিটে গিয়েছে। ওই জঞ্জালে নিজেকে আমি আর জড়াতে চাই না। তিয়াশা, এ দেখ, তুই যা টাকা দিয়েছিলি তার এটাই ফিরেছে। পাশের বাড়ির রজতদা, বয়স 32-33 হবে। তিয়াশার সাথে ভালো সম্পর্ক। বিয়ের আগে সন্দীপন জেনেছিল, জানো রজতদা না আমার মনে মনে খুব ভালোবাসে। কি করে বুঝেছো? বুঝি আমি ওর চোখ মুখ দেখে, কিন্তু বেচারা এত ভীত, আজ অব্দি কোনোদিন আমায় বলতে পারেনি। কিন্তু আমি বুঝি আমায় খুব ভালোবাসে। ক্যাটারিং এর ব্যবসা করে, শুধু তাই না প্রত্যেক সিজনে এক এক রকম ব্যবসা, হিউজ টাকা ইনকাম করে। রিসেন্টলি বাড়ি করেছে, মোজাইক করা। তাই তা যাও ওর সঙ্গে লাইন মারো। এগুলো কি কথা বলছো সন্দীপন? তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি তোমার স্ত্রী। হ্যাঁ, তো ওর সঙ্গে লাইন মারার জন্যই তো তুমি এখানে থাকো। এই ছাদের সঙ্গে ওই ছাদের কানেকশন হয়ে তোমাদের কথাবার্তা হয়। ছি, যেমন নোংরা মানসিকতা তেমন নোংরা চিন্তা ভাবনা। কথাটা বলেছিল তিয়াশা। সেই ছেলেটি আজকে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা খামের মধ্যে বোধহয় টাকা। সন্দীপন সেটা ছিনিয়ে নিতে যাবে, তিয়াশা বলে, খবরদার, ও আমার কাছের মানুষ, তুমি আমার দূরের মানুষ। আর আমার কাছের মানুষের কাছে দূরের মানুষের ছায়া আমি এতটুকু ফেলতে দেব না। তুমি আমার ভূত আর ও আমার ভবিষ্যৎ। ঠিক আছে রজতদা, তুমি তোমার কাছেই রেখে দাও, প্রয়োজন পড়লে আমি চেয়ে নেব। আর রজতদা, সমর কাকাকে খবর দিয়েছিলে? হ্যাঁ দিয়েছি, কিন্তু কোনো কিন্তু নয় রজতদা, আমার জীবনের সব তোমার সাথে আমি কথা বলেছি।
বাবার মরার পরে যখন আমি সুইসাইড করতে যাচ্ছিলাম তখন তুমি আমাকে ছাদ থেকে দেখে দরজা ভেঙে আমাকে বাঁচাতে এসেছিলে। আমার সব মনে আছে রজতদা। জীবনে দুঃখের সময় যে ব্যক্তি পাশে থাকে না সে কখনো বন্ধু হতে পারে না। এই মানুষটা তো নয়, ও একটা সম্পূর্ণ স্বার্থপর প্যাকেজ। প্রথম থেকে বুঝতে পারিনি, তবে ধীরে ধীরে ওর শেয়ানাগিরিগুলো একটু একটু করে সবার সামনে প্রকাশ পেয়েছে। কারণ ভালো মানুষ সেজে মানুষ কতদিন থাকতে পারে? কাক যতই চেষ্টা করুক ময়ূর সাজার, কাক কাকই থাকে। সন্দীপনের চোখ নাক সব যেন জ্বলছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সে বলে, দেখি দেখি তুমি আমাকে কি করে ডিভোর্স দাও। আইন মেয়েদের হাতে। আর তাছাড়া তুমি যে আমাকে টর্চার করেছো তার প্রমাণ আছে। প্রমাণ? আমার মোবাইলে। সেই দিন তোমার যাবতীয় ঝগড়া অশান্তি আমি সবটা ভিডিও রেকর্ড করে রেখেছিলাম। তাই সন্দীপন আর কোনো কথা বলে না। তিয়াশা হাত উঁচু করে ওকে খোলা দরজাটা দেখিয়ে দেয়। সন্দীপনের মা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলেন। এবার তিয়াশার দিকে এগিয়ে কিছু একটা বলতে যাবেন, তার আগেই তিয়াশা বলে, খবরদার, আমি কোনো জ্ঞান শুনতে চাই না। আর আমি চাই না আমার মুখ থেকে কোনো বাজে কথায় তোমায় আমি অপমান করি। তোমার ছেলে তো ওটাই চায়, প্রত্যেক পদে পদে আমার মাথাটা গরম করে আমার মাথাটা নষ্ট করতে, আমাকে পাগল প্রমাণ করতে আর আমার সম্পত্তি হাতাতে। খবরদার, আমি আমার উপরে তোমাদের ছায়া আর কখনো পড়তে দেব না। আমার বাবা আমায় বলে গিয়েছে মাথা উঁচু করে বাঁচতে, আর আজ আমি সেই সিদ্ধান্তটাই নিলাম। সন্দীপন চলে যায় তার মাকে নিয়ে। রজত তিয়াশার পিঠের কাছে হাত রাখতে গিয়েও পারে না। শেষ পর্যন্ত তিয়াশাই হাতটা ধরে বলে, রজতদা, আমার সঙ্গে নতুন জীবন শুরু করবে? ওর পেটে হাত রেখে বলে, এখানে একটা বিষাক্ত ফল আছে, এটাকে মারতে সাহায্য করবে রজতদা? কেন, এই বিষাক্ত ফলটাকেই আমরা ভালো ফল করে গড়তে পারবো না নাকি? ফল বিষাক্ত নয় তিয়াশা, বিষাক্ত আমাদের মানসিকতা। বিষ ফলকেই খাবার যুক্ত করার দায়িত্বটা না হয় আমিই নিলাম। রজতদা? তিয়াশা তাকিয়ে থাকে রজতের চোখের দিকে। না, আমি একে জন্ম দিতে পারবো না, কোনো মতেই নয়। এমন কথা কেন বলছো? এমনিতেই আমি জানি তোমার কষ্ট হচ্ছে। না, আমার কিছুতে কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। বরং এতদিন আমি যেই মোহের মধ্যে ছিলাম, যার সঙ্গে আমি সহবাস করেছি, সেই সম্পর্কটা আমার সম্পূর্ণ ভুল ছিল। আমি নতুন করে আবার আরম্ভ করতে চাই, তবে তার জন্য কিছুটা মানসিক প্রস্তুতি আমার দরকার। এত বছর যখন তোমার জন্য অপেক্ষা করতে পেরেছি, আরো কিছুদিন আমি অপেক্ষা করতে পারবো। তিয়াশা, আমি তো আছি, তুমি একদম ভয় পাবে না। তিয়াশা পরম প্রশান্তিতে মাথা রাখে, বলে, তাহলে কবে নিয়ে যাচ্ছ ডাক্তারের কাছে? নিয়ে যাব খুব শিগগিরই। না, দেরি করা যাবে না। এই বিষ ফলকে আমি যত শিগগিরই সম্ভব বিসর্জন দিতে চাই, আর তোমার ভালোবাসায় নতুন আরম্ভ করতে চাই। পারবে না আমায় গ্রহণ করতে? তিয়াশার কপালে আলতো করে চুম্বন রাখে রজত। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।